হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা কোনো নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করব না। আমরা অলরেডি এসএলএসটি নিউট্রিশনের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি, যার ক্লাস প্রত্যেক থার্সডে 12টায় হয়। কিন্তু আজকে আমরা মূলত বহু বছর আগে হয়ে যাওয়া একটি এসএলএসটি অর্থাৎ 2016-র যে এসএলএসটি এক্সামিনেশন হয়েছিল, সেখানের যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রের কোয়েশ্চেন, তার আনসার এবং আনসারের সাথে বাকি যে অ্যাসোসিয়েট আনসারগুলো ছিল তার সম্পর্কে একটু আলোচনা করব। আই হোপ এই ডিসকাশনটা কন্টিনিউ হবে এবং এই ডিসকাশন থেকে সবাই খুব উপকৃত হবে। সো চলো শুরু করা যাক আজকে ক্লাস। ক্লাস শুরু করার আগে আমি আমার একজন পেড ব্যাচের স্টুডেন্টকে থ্যাংক ইউ বলবো, এই কারণে কারণ সে আমাকে কোয়েশ্চেন পেপারটা দিয়েছিল এবং বলেছিল যে ম্যাম এটা ডিসকাস করলে খুব ভালো হয়। তো আই থিঙ্ক সে দেখছে ভিডিওটা এবং তাকে অসংখ্য ধন্যবাদ যে এত বছর আগের কোয়েশ্চেন পেপারটা আমার সাথে শেয়ার করার জন্য। প্রথম কোয়েশ্চেনটা ছিল, শুধুমাত্র কোনটি বাদে নিম্নলিখিতগুলি গর্ভাবস্থার সমস্যা? চারটে অপশন দিয়েছিল, বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে। আমি ইংলিশটা ধরেই চলছি, কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে যে যদি কোনো কিছুর সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা থাকে তাহলে আলটিমেটলি কোনো ট্রান্সলেশনের যদি ভুল হয় তাহলে ইংলিশটাকেই কিন্তু ধরা হয়ে থাকে। তো which one of the following is not a complication seen during pregnancy? এখানে একটা বিষয়কে মাথায় রাখতে হবে, that is not. Which one of the following is not a complication seen during pregnancy? কোনটা দেখা যায় না? তাহলে এখানে অপশন ছিল নশিয়া, টক্সিমিয়া, বুলিমিয়া আর অ্যানিমিয়া। তাহলে এখানে একটাই বিষয় দিয়ে আমি আমার আনসারটা করে নিতে পারবো। এই যে অপশন সিটা রয়েছে এটা আমাদের রাইট আনসার, কারণ এই যে বুলিমিয়ার সমস্যাটা এটা বয়ঃসন্ধিকালীন কিশোরীদের মধ্যে দেখা যায়, নট ইন আ প্রেগনেন্সি স্টেট। তাই অপশন সি এখানে রাইট আনসার ছিল। তাহলে নশিয়া কি? প্রথম যে অপশনটা ছিল নশিয়া কি? নশিয়া হচ্ছে বেসিক্যালি আনসেটিং সেন্সেশন ইন দ্য স্টমাক দ্যাট অফেন মেক্স ইউ ফিল লাইক ভমিটিং। তার মানে এটা কিন্তু বমি হওয়া না, ইটস আ ফিলিং অফ ভমিটিং, তার মানে বমি ভাব। It can be triggered by a wide range of causes, including digestive issues, motion sickness, infection, pregnancy, medication, side effect, or even anxiety. আজকে কেউ ট্রেনে করে যাচ্ছে তখনও কিন্তু তার এরকম অবস্থা হয়। কেউ হয়তো ট্রাভেল অতটা করেন না, খাওয়া দাওয়া করে একদম ট্রাভেল করছেন বাসে, তখনও কিন্তু তার এরকম অবস্থা হয়। তার মানে এটা অনেক ধরনের কারণ দ্বারা কিন্তু প্রভাবিত হতে পারে। আরেকটা অবস্থা রয়েছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া কি? অ্যানিমিয়া we know it is a condition in which the body lacks enough healthy red blood cells or hemoglobin to carry adequate oxygen. অক্সিজেনকে নিয়ে যাওয়ার জন্য যে ক্যারিয়ার দরকার সেই ক্যারিয়ার, দ্যাট ইজ হিমোগ্লোবিন, অ্যাবসেন্ট থাকে, লিডিং টু ফ্যাটিক, টায়ার্ডনেস এবং উইকনেস দেখা দিতে পারে। অনেক ধরনের অ্যানিমিয়া হয়। আয়রনের ডেফিসিয়েন্সিতে একটা অ্যানিমিয়া হয়, ভিটামিন ডেফিসিয়েন্সিতে হয় যার মধ্যে বি12 রয়েছে, বি9 রয়েছে, হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নিয়ে আমরা একটু আলোচনা করব, বিকজ এটা খানিকটা একটা নতুন টার্ম। এটাকে বলছে একটা রেয়ার বাট সিরিয়াস কন্ডিশন ওয়্যার দ্য বোন ম্যারো ডাজন্ট প্রডিউস এনাফ ব্লাড সেল, যেটা মেন আমরা বলতে পারি জায়গা, সেখান থেকেই ব্লাড সেল প্রডিউস হবে না। সিকল সেল অ্যানিমিয়া, এটাও কিন্তু ব্লাড সেলের একটা অ্যাবনর্মাল শেপ হয়ে যায় এবং যা কিনা অক্সিজেন ডেলিভারি করতে অক্ষম হয়ে পড়ে। কি কি সিমটমস আমরা ওভারঅল অ্যানিমিয়ার দেখতে পাই? টায়ার্ডনেস আর উইকনেস, ডিজিনেস মানে একটা আচ্ছন্নতা, লাইট হেডেডনেস, পেল স্কিন, নিঃশ্বাস নিতে সমস্যা হওয়া, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া ইত্যাদি। তাহলে টক্সিমিয়া কি জিনিস হয়? সরি ফর শর্ট ফন্ট, একটু জুম করে নেবে তাহলে দেখতে সুবিধা হবে। টক্সিমিয়া হচ্ছে বেসিক্যালি প্রেজেন্স অফ টক্সিনস ইন দ্য ব্লাড স্ট্রিম
ব্লাড সিমের মধ্যে বেসিক্যালি টক্সিনের উপস্থিতিকে টক্সেমিয়া বলছে, নামেই বুঝতে পারছি। এবং এটা বিভিন্ন ধরনের হেলথ কমপ্লিকেশন দিয়ে আমরা বুঝতে পারি। এটা কখনো কখনো প্রিক্ল্যাম্পসিয়া নামেও পরিচিত হয়ে থাকে, প্রেগনেন্সি রিলেটেড একটা ডিসঅর্ডার, যা কিনা হাই ব্লাড প্রেশার এবং অর্গান ডিসফাংশনের জন্য দায়ী হয়ে থাকে। কি ধরনের টাইপ হয় টক্সিমিয়ার? প্রিক্ল্যাম্পসিয়া, যেটা প্রেগনেন্সির সময় দেখা যায়। সেপ্টিসেমিয়া, যেটাকে ব্লাড পয়জনিং বলে, যাদের শরীরে ইনফেকশন হয়ে যায় তাদের এই অবস্থাটা হয়। ইউরেমিয়া, কারোর যদি ওয়েস্ট প্রোডাক্ট বেসিক্যালি কিডনি ফেইলিয়ারে যদি এক্সেসিভ ডেভেলপ হয় তখন। আর একটা হয় মেটাবলিক টক্সিমিয়া, মেটাবলিক ওয়েস্ট যেটা থাকে সেটাও যদি এক্সেস হয়ে যায় তখন এটা হয়। কি সিমটমস হয়? হাই ব্লাড প্রেশার, সোয়েলিং হয়ে যায়, প্রিক্ল্যাম্পসিয়াতে দেখতে পাই। সেপ্টিসেমিয়াতে প্রচণ্ড পরিমাণে জ্বর হয়, চিলস এবং হার্ট রেট র্যাপিড হয়ে যায়। আর ইউরেমিয়াতে নশিয়া, কনফিউশন এবং ফ্যাটিগনেস কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে এবার বুলিমিয়া জিনিসটা কি হয়, যেটা আমাদের মেন আনসার ছিল। বুলিমিয়া এক ধরনের ইটিং ডিসঅর্ডার, যেটা কিনা ক্যারেক্টারাইজড বাই সেভারাল সাইকেলস অফ বিঞ্জ ইটিং। এই ইচ্ছে করছে একটা করে খেয়ে নিলাম। এবং বিহেভিয়ার আমরা বলতে পারি প্রবলেম দেখতে পাওয়া যায়। ওয়েট গেইন হয়, পার্জিং হয়। পার্জিং মতলব যে খাওয়ার পরেই মনে হলো যে এই বাবা আমি তো অনেকটা খেয়ে ফেলেছি, নাও আমাকে ভমিট করতে হবে, যাতে কিনা আমার ওয়েটটা কন্ট্রোল থাকে। বোথ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল কন্ডিশন। কি সিমটমস দেখতে পাওয়া যায়? ওই বিঞ্জিং, এছাড়া কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল ডিউরিং বিঞ্জ এপিসোড, এছাড়া ভমিটিং হওয়া, ল্যাক্সেটিভ ইউজ করা, ইন্টেন্স ফিয়ার অফ ওয়েট গেইন, একটা মারাত্মক ভয় পাওয়া যে কাইন্ড অফ আমি ওয়েট গেইন করলে আমার কি না হয়ে যাবে, ফ্রিকুয়েন্ট ফ্লাকচুয়েশনস ইন ওয়েট ইত্যাদি। নেক্সট কোয়েশ্চেন, কোনটি মনোস্যাকারাইড? এবার দেখো, যেটা আমি সবসময় বলি যে এরকম অনেকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজও করে থাকে যে কেন আমরা এত কিছু পড়বো। যে সিলেবাসটা মেনশন করা ছিল সেখানে কোনোভাবে কিন্তু বায়োকেমিস্ট্রির পোর্শনটা অতভাবে ডিটেলসে বলা হয়নি। তাহলে কেন এখানে মনোস্যাকারাইড দিল? তো সেই বিষয়ে আমরা আলোচনা করব না, কারণ প্রত্যেক ক্লাসেই এই প্রসঙ্গটা আমি বলি যে কেন আমাদেরকে সমস্ত বিষয় সম্পর্কে আইডিয়া রাখতে হবে, কেন এটা ইম্পর্টেন্ট। তো আজকে আমরা আবার কোশ্চেনে ফিরে আসব। এখানে বলছে কোনটি মনোস্যাকারাইড? সুক্রোজ, স্টার্চ, রাইবোজ, ল্যাকটোজ। হুইচ ওয়ান ইজ আ মনোস্যাকারাইড? সুক্রোজ, স্টার্চ, রাইবোজ অর ল্যাকটোজ? কি আনসার হবে এটা? এবং আগের যে কোশ্চেনটা ছিল সেই টপিকটাও পেড ব্যাচে পড়ানো হয়েছে, এবং এই যে কোশ্চেনটা রয়েছে এটাও ভেরি রিসেন্ট যে পেড ব্যাচ রয়েছে সেখানে কিন্তু পড়ানো হয়েছে মেটাবলিজমের মধ্যে। তাহলে এর মধ্যে কোনটা মনোস্যাকারাইড? বেসিক্যালি এর মধ্যে মনোস্যাকারাইড হচ্ছে রাইবোস। তাহলে মনোস্যাকারাইড কি? সব থেকে সিম্পলার ফর্ম অফ কার্বোহাইড্রেট, যার মধ্যে একটাই মাত্র সুগার মলিকিউল থাকে, এবং এরা বিল্ডিং ব্লক হিসাবে কাজ করে থাকে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট তৈরি করতে। কে হতে পারে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক অফ মনোস্যাকারাইড, সিম্পল স্ট্রাকচার হবে, ওয়াটার সলিউবল হবে এবং কুইক এনার্জি দেবে। কিন্তু ডাইস্যাকারাইড কারা হয়? সুক্রোজ হয়, ল্যাকটোজ হয়। পলিস্যাকারাইড কারা হয়? স্টার্চ হয়। তাহলে এই প্যারাগ্রাফটাতেই আমি আমার আনসার পেয়ে গেলাম যে ওয়াই পেন্টোজ ইজ আ মনোস্যাকারাইড। তাহলে পেন্টোজ কি? ওখানে তো আগের স্লাইডে তো পেন্টোজের নাম দেখলাম না। সো বেসিক্যালি রাইবোজ ইজ আ ন্যাচারালি অকারিং মনোস্যাকারাইড, সিম্পল সুগারও এটাকে বলা হয়। ইটস প্লেজ আ ক্রিটিক্যাল রোল ইন সেলুলার মেটাবলিজম। আমরা জানি হেক্সোজ মনোফসফেট যে পাথওয়েটা রয়েছে সেখানে এর রোল প্লে রয়েছে, যেখান থেকে বেসিক্যালি এনার্জি সোর্স কিন্তু পাওয়া যায়, কারণ এরা বেসিক্যালি যে নিউক্লিক অ্যাসিডস রয়েছে তাদের সিনথেসিসে একটা গুরুত্বপূর্ণ রোল নেয়। কি রোল থাকে রাইবোজের? নিউক্লিওটাইডস এর কম্পোনেন্ট হিসাবে কাজ করে, এটিপির একটা পার্ট তৈরি করতে পারে, ডিএনএ আরএনএ স্ট্রাকচার ডেভেলপ করতে পারে, এনার্জি প্রোডাকশন করতে পারে এবং কোএনজাইম ফর্মেশনেও কিন্তু সাহায্য করে থাকে। কোয়েশ্চেন নাম্বার 3, গর্ভাবস্থায় আইসিএমআর প্রদত্ত ক্যালসিয়ামের পরিমাণ কত? এই কোয়েশ্চেনটা 2010-এর অ্যাকর্ডিং ছিল এর আনসার, কিন্তু 2020-র অ্যাকর্ডিং আমরা আনসার দেখব। তাই এই প্রশ্নটা নিয়ে আমরা যদি বলে থাকি তাহলে এর আনসারটা কি হবে? এর আনসারটা হয়ে যাবে প্রায় 1000 মিলিগ্রাম পার ডে। ঠিক আছে। এটা আমরা যাব আমাদের 2020-র অনুযায়ী। এখানে দেওয়া হয়েছে যে কি রেকমেন্ডেশন থাকে, একদম আইসিএমআর এর তালিকাভুক্ত করা হয়েছে, এবং যদি আমরা দেখি এখানে দেখতেই পাচ্ছি 1000 রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে
Which vitamin influences the metabolism of selenium in preventing necrosis of liver in animals fed on low protein diet? প্রাণী যখন কম পরিমাণ প্রোটিনযুক্ত খাবার খায় তখন কোন ভিটামিন সেলেনিয়ামের বিপাককে প্রভাবিত করে যকৃতের পচন রোধ করে? এই প্রশ্নটাও এবং এর সংশ্লিষ্ট আনসারও কিন্তু পেড ব্যাচে করানো হয়েছে। 2016 সালের হয়ে যাওয়া একটা পরীক্ষার বিভিন্ন জিনিসকে কিন্তু পেড ব্যাচে কোথাও না কোথাও আমি করাচ্ছি। তাই এখনো যারা পেড ব্যাচে এনরোল করতে আগ্রহ বা নোটস নিতে আগ্রহ তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা নিতে পারো। ব্যাক টু কোয়েশ্চেন, তাহলে এর আনসারটা কি হবে? কোয়েশ্চেন নাম্বার 4 এর আনসার কি হবে? ডেফিনেটলি এখানে যার নাম আমরা দেখতে পাচ্ছি এর নাম আছে মানেই ইনিই হবেন, দ্যাট ইজ ভিটামিন ই। কারণ সেলেনিয়াম ইজ আ গুড ফ্রেন্ড উইথ ভিটামিন ই, দুজনে ইন্টার রিলেশনশিপে কাজ করে থাকে। এবার হচ্ছে একটা টার্ম ওখানে ব্যবহার হয়েছে, নেক্রোসিস। হোয়াট ইজ নেক্রোসিস? ইট ইজ দ্য ডেথ অফ সেল অর টিস্যু। কিন্তু এখানে যদি আমরা বাংলাটা দেখি, এখানে কিন্তু সেরকম কোনো শব্দ ব্যবহার করা হয়নি। এই কারণেই ইংলিশটাও কিন্তু জানতে হবে, জানাটা দরকার। Necrosis is the death of cells or tissues in the body due to injury, infection or lack of blood supply. Unlike apoptosis, apoptosis কি? Controlled cell death process। তার মানে এটা not artificially, naturally এবং খুব processed ওয়েতে হয়। Necrosis is unregulated and often harmful. নেক্রোসিস হার্মফুল হতে পারে, অ্যাপোপ্টোসিস কিন্তু হার্মফুল হবে না, লিডিং টু ইনফ্ল্যামেশন অ্যান্ড পোটেনশিয়াল কমপ্লিকেশন। তাহলে কার কার ইন্টাররিলেশনশিপ আমরা দেখতে পাই? ক্যালসিয়াম ভিটামিন ডি, আয়রন ভিটামিন সি, ম্যাগনেসিয়াম ভিটামিন 6, জিঙ্ক ভিটামিন এ এবং সেলেনিয়াম ভিটামিন ই। কোয়েশ্চেন নাম্বার 5, তোলা খাবার দেওয়ার সঠিক বয়স হলো কোন বয়সটা? এখানেও একটা কনফিউশন ছিল এবং কোয়েশ্চেনটা আই থিঙ্ক ড্রপ হয়েছিল বা কোয়েশ্চেনটা নিয়ে কেস হয়েছিল, যেটা আম ব্যাপার। তো এটার আনসারটা দুটো অপশনের মধ্যে ভ্যারি করে, একটা অপশন এ আর একটা হচ্ছে অপশন বি, তাই না? কনফিউশনটা ক্রিয়েট একমাত্র হয়েছে এই 6 এর জন্য। তাহলে এবারের অথেন্টিক জায়গা থেকে আমরা আনসারটা দেখব, সেখানে দেখার পরও এই কনফিউশনটা আমাদের কাছে জায়েজ মনে হবে। কেন? কারণ ডাব্লিউএইচওর একদম ওয়েবসাইট থেকে যে আনসারটা নেওয়া বা যে ফরম্যাটটা নেওয়া, সেখানেও কিন্তু বলা হচ্ছে 6 মাস। ঠিক আছে? 6 মাস বয়সটা একটা টার্গেট টাইমিং দেওয়া হয়, কারণ 6 মাস অবধি সে তার মায়ের অনুগ্রহেই কিন্তু বেঁচে থাকে, মায়ের ব্রেস্ট ফিডিং এর উপরেই সে বেঁচে থাকে, তাই না? এবং ব্রেস্ট ফিডিং না করলে তার যে ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট সে পাচ্ছে না। আফটার দ্যাট এবার আস্তে আস্তে কিন্তু তার ডেভেলপমেন্টের আরো দরকার পড়ছে, তখন তাকে কিন্তু তোলা খাবারটা নেওয়ার প্রয়োজন বাড়ছে। কোয়েশ্চেন নাম্বার 6, পুষ্টিগত অন্ধত্ব দূর করার জাতীয় কর্মসূচিতে যে পরিমাণ ভিটামিন এ প্রাক বিদ্যালয়গামী, দ্যাট ইজ প্রি স্কুল শিশুকে দেওয়া হয় তা হলো। এই টপিকটাও পেড ব্যাচে কিন্তু করানো হয়েছে। এর আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 6 এর আমরা যদি দেখি আনসার কি হবে, ইটস ভেরি সিম্পল, প্রায় 2 লাখ। তাহলে আমরা যদি দেখি, তাহলে এখানেও কিন্তু বলা হচ্ছে, তার সাথে সাথে এই পয়েন্টস গুলো তো দেখবোই, আমরা এখানে দেখে নেব এই যে প্রোফাইলেক্সিস প্রোগ্রামটা 1970 সালে তৈরি করা হয়েছিল টু কমব্যাট দ্য ব্লাইন্ডনেস, তাই না? ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য যেটা হচ্ছিল, রিডিউসিং চাইল্ডহুড মর্টালিটি রেট এবং নিউট্রিশনাল হেলথকে ইমপ্রুভ করার জন্য। 9 মাস থেকে 5 বছর বয়সের যে বাচ্চারা রয়েছে তাদেরকে প্রোফাইল্যাক্টিক ডোজেস দেওয়া হচ্ছিল। প্রথম যে ডোজটা ছিল সেটা 9 মাস তাদেরকে আবার মিজেল ইমিউনাইজেশনের সাথে দেওয়া হচ্ছিল, এবং 2 লাখ যে আইইউটা ছিল সেটা ওই 5 বছর পর্যন্ত ছিল, এবং যারা পিএইচসি এবং আইসিডিএস ফাংশনারি এবং সাব হেলথ সেন্টার রয়েছে তারাই কিন্তু এটা প্রোভাইড করে থাকতো। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে, পরিমিত খরচে সুষম খাদ্য গ্রহণকারী একজন নিরামিষাশী কিশোর বা কিশোরীর দৈনিক কতটা দুধের প্রয়োজন? হোয়াট ইজ দ্য ডেইলি মিল্ক রিকোয়ারমেন্ট অফ ভেজিটেরিয়ান অ্যাডোলেসেন্টস টেকিং ব্যালেন্স ডায়েট অ্যাট মডারেট কস্ট? 3 ধরনের কস্টিং হয়, একটা হাই কস্টিং হয়, একটা লো কস্টিং হয়, একটা মডারেট কস্টিং হয়। তার মানে একটা ফ্যামিলিতে ফুড আইটেমস এর উপর যখন মডারেট কস্টিং সে করছে বা পে করছে মডারেট অ্যামাউন্ট, তখন তার ডায়েটে যে মিল্কটা রাখা হবে তার অ্যামাউন্ট কতটা হবে? কোয়েশ্চেন নাম্বার 7 এর আমরা যদি বলি, তাহলে এখানেও একটা কনফিউশন ছিল। রাইট আনসার হওয়া উচিত অ্যাকচুয়ালি 500 ml। কোয়েশ্চেন নাম্বার 8, কেম্পনারে রাইস ফ্রুট খাদ্য প্রস্তাবিত কোন রোগীদের জন্য? কেম্পনার্স রাইস ফ্রুট ডায়েট ইজ সাজেস্টেড ফর which patients?
কোয়েশ্চেন নাম্বার 8 এর যদি আমরা দেখি তাহলে রাইট আনসার হচ্ছে হাইপারটেনশন। তাহলে এবার আমরা দেখে নেব যে হোয়াট ইজ রাইস ফ্রুট ডায়েট। কেম্পনার রাইস ফ্রুট ডায়েট ওয়াজ ডেভেলপড বাই ডক্টর ওয়াল্টার কেপনার ইন 1939 ট্রিটমেন্ট ফর দ্য ম্যালিগনেন্ট হাইপারটেনশন অ্যান্ড কিডনি ডিজিজ। এবং এখানে লো সোডিয়াম, লো প্রোটিন, লো ফ্যাট ডায়েটকে রাখা হচ্ছিল, যার মধ্যে হোয়াইট রাইস, ফ্রুট জুসেস, সুগার, ভিটামিন এবং আয়রন ছিল। 2000 ক্যালোরি পার ডে দেওয়া হচ্ছিল, যেখানে 20 গ্রাম মতন প্রোটিন ছিল এবং খুব সামান্য পরিমাণে সোডিয়াম ক্লোরাইড ছিল। পেশেন্টসরা ইনিশিয়ালি হসপিটালাইজড হতো মনিটরিং এর জন্য, এবং তাদের মধ্যে যদি কোনো ইমপ্রুভমেন্ট দেখা যেত সেটাকে নথিবদ্ধ করা হতো। স্মল অ্যামাউন্ট অফ লিন মিট এবং ভেজিটেবলসও দেওয়া হতো আস্তে আস্তে। কোয়েশ্চেন নাম্বার 9, উদ্ভিজ্জ প্রোটিনের পুষ্টিগুণ কিভাবে সমৃদ্ধ করা যায়? হাউ উড ইউ ইমপ্রুভ দ্য নিউট্রিশনাল কোয়ালিটি অফ ভেজিটেবল প্রোটিনস? কিভাবে আমি উদ্ভিজ্জ প্রোটিনের যে পুষ্টিগুণ রয়েছে সেটাকে সমৃদ্ধ করব? কোয়েশ্চেন নাম্বার 9 এর রাইট আনসার কি হবে? বেসিক্যালি আমি কি করব? উদ্ভিজ্জ খাদ্যকে যুক্তিসঙ্গতভাবে অন্য উদ্ভিজ্জ খাদ্যে মিশিয়ে সমৃদ্ধ করব। কারণ এখানে আমাকে অড অন আউট করতে হবে। অড অন আউট কিভাবে করব? স্নেহজাতীয় খাদ্য মিশিয়ে না, একদমই না। কার্বোহাইড্রেট মিশিয়ে একদমই না। তন্তু সমৃদ্ধ খাদ্য মিশিয়ে সম্ভব হবে না। তাহলে প্রোটিনের সাথে আমি আরেক ধরনের প্রোটিনকে মিশিয়ে কিন্তু এর ইমপ্রুভমেন্টটা করে থাকবো। কি কি ধরনের? লেন্টিলস অ্যান্ড বিনস হতে পারে, সয়া প্রোডাক্টস হতে পারে, কুইনোয়া হতে পারে, নাটস অ্যান্ড সিডস হতে পারে, ডেয়ারি অ্যান্ড এগস হতে পারে, এছাড়া হোল গ্রেনস হতে পারে, এবং তাদের যে সোর্সেস সেগুলো কিন্তু এখানে মেনশন করা হলো। লাস্ট কোয়েশ্চেনে যাওয়ার আগে বলে দিই যে এই যে সলভড কোয়েশ্চেন্স রয়েছে, এর যে ডিটেলস ডিসকাশন, এগুলো ইউটিউবে যেমন করানো হচ্ছে, কারোর যদি এটা উপলব্ধ করার ইচ্ছে হয় সেও কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, সে কিন্তু সেগুলো অ্যাভেল করতে পারে। লাস্ট কোয়েশ্চেন, কোন রোগীকে অনুত্তেজক বা ব্লেন্ড ডায়েট দেওয়া হয়? আলসার পেশেন্টকে, ম্যালেরিয়া পেশেন্টকে, মধুমেহ পেশেন্টকে, নাকি উচ্চ রক্তচাপ পেশেন্টকে? এর রাইট আনসারটা কি হবে আমরা যদি দেখি, তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 এর রাইট আনসার হবে আলসার। ব্লেন্ড ডায়েট কি? এটা হচ্ছে জেন্টল অন দ্য ডাইজেস্টিভ সিস্টেম, তার মানে খুবই সূক্ষ্মভাবে ওর উপর কাজ করবে। কোনো রকমের বলতে পারি হাই অ্যামাউন্ট অফ ফাইবার থাকবে না, একদম লো অ্যামাউন্ট অফ ফাইবার, সিজন ফুড আইটেমস থাকবে, মাইল্ডলি সিজন ফুড আইটেমস, কোনো রকম গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইস্যুস ক্রিয়েট করবে না, কোনো রকম আলসার করবে না বা সার্জারি ইত্যাদি প্রয়োজন হবে না। কোন কোন আইটেম আমি দিতে পারি? লো ফ্যাট ডেয়ারি যেগুলো রয়েছে, রান্না করা ভেজিটেবলস এর মধ্যে স্পেশালি যে কালার ভেজিটেবলস গুলো রয়েছে, লো ফাইবার ফ্রুটস রয়েছে, লিন প্রোটিনস রয়েছে, রিফাইন্ড গ্রেনস রয়েছে, ব্রথস অ্যান্ড স্যুপস রয়েছে। কাদেরকে একদম দেবো না? একদম স্পাইসড আপ যে ফুড আইটেমস গুলো রয়েছে, ভেজিটেবলস অ্যান্ড হাই ফাইবার ফুডস যেগুলো রয়েছে, ক্যাফিনেটেড কার্বোনেটেড ড্রিঙ্কস যেগুলো রয়েছে, ফ্যাটি মিটস রয়েছে, ডেয়ারি রয়েছে, অ্যান্ড অ্যালকোহল এবং স্ট্রং সিজনিংস, এগুলোকে কিন্তু আমরা অ্যাভয়েড করবো আর এগুলোকে আমরা দেবো। সো দিস ইজ অল ফর টুডে। বাকি কোশ্চেনগুলো ডিসকাস হবে আস্তে আস্তে। সো অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে থাকবে। কোনো কোয়েরি থাকলে অবশ্যই সেই ভিডিওর কমেন্টে লিখবে, যাতে আমার বুঝতে সুবিধা হয়। এছাড়া পেড ব্যাচ রিগার্ডিং কোনো যদি ডাউট থাকে এই নাম্বারে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। পেড ব্যাচ রেকর্ডিং নোটস বা যদি লাইভ ব্যাচে এনরোল করতে হয় ফর জুন জুলাই সেশন, তাহলে এনরোল করতে পারো। কি ফিচার্স এখানে মেনশন করা রয়েছে, অথবা যদি হোয়াটসঅ্যাপে অসুবিধা হয় আমাকে কিন্তু এখানে মেলও করতে পারো। সো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই কিন্তু থার্সডে খেয়াল রাখবে এবং প্রিভিয়াস ক্লাসেসগুলো করবে। কোনো ডাউট হলে সেই ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।